ফাঁসির মঞ্চে নেওয়ার আগে সূর্য সেন ও তার সহযোদ্ধা তারকেশ্বর দস্তিদারের হাতুড়ি দিয়ে পিটিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। তাদের দাঁত ও নখ উপড়ে নেওয়া হয়েছিল যাতে তারা বন্দে মাতরম ধ্বনি দিতে না পারেন। তারা এতটাই মুমূর্ষ ও অচৈতন্য ছিলেন যে তাদের স্ট্রেচারে করে বহন করে ফাঁসির কাষ্ঠে আনা হয়েছে। তারা আতঙ্কিত ছিল যে সূর্য সেনের মরদেহ সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় তবে সেখানে সমাধি বা স্মৃতিস্তম্ভ তৈরি হবে যা নতুন বিপ্লবের অগ্নিস্ফুলিঙ্গ জ্বালাবে। ভারতের স্বাধীনতা সংগ্রামের মহাকাব্যে চট্টগ্রামের মাস্টারদা সূর্য সেন এক অপ্রতিদ্বন্দ্বী সেনানায়ক। তার জীবন ও সংগ্রাম কেবল বীরত্বের গল্প নয়, বরং এক সুশৃঙ্খল গেরিলা যুদ্ধের ইতিহাস। মানিনী চট্টোপাধ্যায়ের ডু অ্যান্ড ডাই দ্য চিটাগং আপরাইজিং 1930-34, পূর্ণেন্দু দস্তিদারের মাস্টারদা এবং 1933-34 সালের ব্রিটিশ পুলিশের গোপন নথিপত্র ও ট্রায়াল ডকুমেন্টসের আলোকে সূর্য সেনের বিপ্লবী জীবন, তার সাথে হওয়া বিশ্বাসঘাতকতা এবং তার মরদেহের অন্তিম পরিণতি সম্পর্কে আমরা জানব। পূর্ণেন্দু দস্তিদার তার মাস্টারদা গ্রন্থে উল্লেখ করেছেন সূর্য সেন ছিলেন সাধারণের মধ্যে অসাধারণ। 1894 সালের 22 মার্চ চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়ায় জন্মগ্রহণ করা এই মানুষটি পেশায় ছিলেন চট্টগ্রামের উমাতারা ইংরেজি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সহজ সরল জীবনযাপন ও আদর্শবাদী চরিত্রের কারণে তিনি সকলের কাছে মাস্টারদা হয়ে ওঠেন। প্রাথমিক জীবনে তিনি মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনে বিশ্বাসী ছিলেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু 1922 সালে চৌরিচারার ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলে সূর্য সেন সশস্ত্র বিপ্লবের প্রয়োজনীয়তা অনুভব করেন। দস্তিদারের বর্ণনা অনুযায়ী সূর্য সেন চট্টগ্রামের তরুণদের মধ্যে এক কঠোর নৈতিক চরিত্র গঠন করেছিলেন। তার বিপ্লবী দলে মদ্যপান, নারী সঙ্গ বা অন্য কোনো বিলাসিতার স্থান ছিল না। তিনি বিশ্বাস করতেন ব্রিটিশদের ভারত থেকে তাড়াতে হলে তাদের ভাষাতেই জবাব দিতে হবে। মানিনী চট্টোপাধ্যায় তার ডু অ্যান্ড ডাই গ্রন্থে 18 এপ্রিল 1930-এর সেই ঐতিহাসিক রাতের এক নিপুণ বিবরণ দিয়েছেন। সূর্য সেনের পরিকল্পনা কেবল কিছু অস্ত্র চুরি করা ছিল না, বরং ছিল চট্টগ্রামকে ব্রিটিশ ভারত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা। এটি কোনো বিচ্ছিন্ন দাঙ্গা ছিল না, বরং ছিল সুপরিকল্পিত গেরিলা যুদ্ধ। সূর্য সেনের নেতৃত্বে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি চট্টগ্রাম শাখার 65 জন বিপ্লবী দুটি দলে বিভক্ত হয়ে পুলিশ লাইন এবং রেলওয়ের অস্ত্রাগার দখল করে। ব্রিটিশ পুলিশের নথিপত্র অনুযায়ী বিপ্লবীরা অত্যন্ত নিপুণভাবে টেলিফোন ও টেলিগ্রাফ লাইন কেটে দিয়েছিল এবং রেল লাইন উপড়ে ফেলে চট্টগ্রামকে পুরো ভারত থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল। সফল অভিযানের পর পুলিশ লাইনে সূর্য সেন ইউনিয়ন জ্যাক নামিয়ে তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং একটি অস্থায়ী বিপ্লবী সরকার ঘোষণা করেন। মানিনী চট্টোপাধ্যায় দেখিয়েছেন এই ঘটনাটি ব্রিটিশ প্রশাসনের আত্মবিশ্বাসে কতটা বড় আঘাত ছিল, কারণ টানা কয়েক দিনের জন্য চট্টগ্রাম পুরোপুরি ব্রিটিশ শাসনমুক্ত ছিল। অস্ত্রাগার লুণ্ঠনের পর ব্রিটিশ বাহিনী পাল্টা আক্রমণ শুরু করলে বিপ্লবীরা জালালাবাদ পাহাড়ে আশ্রয় নেন। 1930 সালের 22 এপ্রিল সেখানে এক রক্তক্ষয়ী সম্মুখ যুদ্ধ হয়। ব্রিটিশ ট্রায়াল ডকুমেন্টে উল্লেখ করা হয়েছে ব্রিটিশরা সেখানে আধুনিক মেশিন গান ব্যবহার করেছিল। বিপরীতে বিপ্লবীদের কাছে ছিল কেবল পুরনো মাস্কেট রাইফেল। তা সত্ত্বেও কয়েকশো বিপ্লবী ব্রিটিশ বাহিনীর আধুনিক সমরাস্ত্রের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেন। এই যুদ্ধে 12 জন বিপ্লবী শহীদ হন এবং ব্রিটিশ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর শুরু হয় সূর্য সেনের দীর্ঘ 3 বছরের আত্মগোপন জীবন। ব্রিটিশ ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী মাস্টারদাকে ধরার জন্য তৎকালীন সময়ে কয়েক লক্ষ টাকা খরচ করা হয়েছিল এবং পুরো চট্টগ্রাম জুড়ে নিচ্ছিদ্র তল্লাশি চালানো হয়েছিল। সূর্য সেনের গ্রেপ্তারের ঘটনাটি ছিল অত্যন্ত হৃদয় বিদারক। 1933 সালের গোড়ার দিকে তিনি গৈরালা গ্রামে জনৈক নেত্র সেনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। 10,000 টাকা পুরস্কারের লোভে নেত্র সেন ব্রিটিশদের কাছে সূর্য সেনের অবস্থানের গোপন খবর পৌঁছে দেয়। 1933 সালের 16 ফেব্রুয়ারি রাত 2টোর দিকে ক্যাপ্টেন টেইলরের নেতৃত্বে ব্রিটিশ গোর্খা বাহিনীর একটি বিশাল দল বাড়িটি ঘিরে ফেলে। এক সংক্ষিপ্ত যুদ্ধের পর সূর্য সেন এবং তার অন্যতম সহযোগী ব্রজেন সেন গ্রেপ্তার হন। বিশ্বাসঘাতক নেত্র সেনের পরিণতিও ছিল চরম।
দস্তিদারের বই অনুসারে সূর্য সেন ধরা পড়ার পর যখন নেত্রসেন নিজের বাড়িতে খাবার খাচ্ছিলেন, তখন বিপ্লবী কিরণ সেন ঘরে ঢুকে দা দিয়ে নেত্রসেনের মাথা দ্বিখণ্ডিত করে দেন। এমনকি নেত্রসেনের স্ত্রীও খুনিকে বাধা দেননি, বরং পুলিশের কাছে সাক্ষ্য দিতে অস্বীকার করে বলেছিলেন দেশের শত্রুর এই শাস্তি হওয়া উচিত। ব্রিটিশ ন্যাশনাল আর্কাইভের ট্রায়াল ডকুমেন্টস অনুযায়ী সূর্য সেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সহ একাধিক অভিযোগ আনা হয়। 1933 সালের 14 আগস্ট বিশেষ ট্রাইব্যুনাল তাকে ফাঁসির আদেশ দেন। কিন্তু ফাঁসি কার্যকরের আগে ব্রিটিশ সৈন্যরা সূর্য সেনের উপর যে বর্বরতা চালিয়েছিল তা ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। পূর্ণেন্দু দস্তিদার ও মাননী চট্টোপাধ্যায় উভয়ই উল্লেখ করেছেন 1934 সালের 12 জানুয়ারির রাতে ফাঁসির মঞ্চে নেওয়ার আগে সূর্য সেন ও তার সহযোদ্ধা তারকেশ্বর দস্তিদারের হাড় হাতুড়ি দিয়ে পিটিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। তাদের দাঁত ও নখ উপড়ে নেওয়া হয়েছিল যাতে তারা বন্দে মাতরম ধ্বনি দিতে না পারেন। তারা এতটাই মুমূর্ষু ও অচৈতন্য ছিলেন যে তাদের স্ট্রেচারে করে বহন করে ফাঁসির কাষ্ঠে আনা হয়েছিল। ব্রিটিশ কর্তৃপক্ষ সূর্য সেনের মৃতদেহ নিয়ে অত্যন্ত অমানবিক ও গোপনীয় পন্থা অবলম্বন করেছিল। তারা আতঙ্কিত ছিল যে সূর্য সেনের মরদেহ সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়, তবে সেখানে সমাধি বা স্মৃতিস্তম্ভ তৈরি হবে যা নতুন বিপ্লবের অগ্নিস্ফুলিঙ্গ জ্বালাবে। মাননী চট্টোপাধ্যায়ের তথ্য মতে ফাঁসি কার্যকরের পর মধ্যরাতেই তাদের মরদেহ দুটি হিন্দু রীতি অনুযায়ী পুড়িয়ে না ফেলে লোহার খাঁচায় ভরে ভারী পাথর দিয়ে বেঁধে দেওয়া হয়। এরপর অনেকের মতে HMS রিনাউন যুদ্ধজাহাজে করে গভীর সমুদ্রের নীল জলরাশিতে নিয়ে গিয়ে বঙ্গোপসাগরে ডুবিয়ে দেওয়া হয় সূর্য সেনের লাশ। বাংলার মাটিতে এই মহানায়কের কোনো সমাধি রাখার সাহস ব্রিটিশদের ছিল না। মাস্টার তার জীবনের কিছু অজানা সত্য তার ত্যাগকে আরও মহিমান্বিত করে তোলে। সূর্য সেন 1919 সালে পুষ্পকুন্তলা দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু তার ধ্যান জ্ঞান ছিল কেবল দেশমাতৃকার মুক্তি। বিয়ের রাতেই তিনি স্ত্রীকে জানিয়েছিলেন যে তার জীবন দেশের জন্য উৎসর্গ করা। দস্তিদারের বইতে বর্ণিত তিনি কোনোদিন পারিবারিক বন্ধনে জড়াননি এবং পরবর্তী সময়ে পুষ্পকুন্তলা দেবীর নিভৃতে অত্যন্ত কষ্টকর জীবনযাপন করে মারা যান। সেই রক্ষণশীল যুগে সূর্য সেনই প্রথম নারীদের সরাসরি বিপ্লবে অন্তর্ভুক্ত করেছিলেন। প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্তের মতো বিপ্লবীরা তার হাতেই তৈরি। মাননী চট্টোপাধ্যায় দেখিয়েছেন মাস্টারদার এই দূরদর্শী পদক্ষেপ ভারতের স্বাধীনতা আন্দোলনের গতি প্রকৃতি বদলে দিয়েছিল। ফাঁসির মাত্র কয়েক ঘন্টা আগে জেলখানা থেকে সহযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি লিখেছিলেন, আমি কি রেখে গেলাম? মাত্র একটি জিনিস, তা হলো আমার স্বপ্ন, একটি সোনালী স্বপ্ন, স্বাধীন ভারতের স্বপ্ন। বিদায় বন্ধুগণ, বিদায়। মাস্টারদা সূর্য সেন ছিলেন একজন আলোর মশাল। ব্রিটিশ পুলিশ রিপোর্ট থেকে এটি স্পষ্ট যে তারা তাকে মোস্ট ওয়ান্টেড বিপ্লবী মনে করত, কিন্তু ইতিহাস তাকে দিয়েছে সর্বোচ্চ শহীদের মর্যাদা। তার আত্মত্যাগ বৃথা যায়নি। 1930 সালের সেই অভ্যুত্থান সারা ভারতের বিপ্লবীদের মনে সাহস জুগিয়েছিল, যার চূড়ান্ত পরিণতি ছিল 1947-এর দেশভাগ, স্বাধীনতা। বঙ্গোপসাগরের তলদেশে হয়তো আজ তার নশ্বর দেহের কোনো চিহ্ন নেই, কিন্তু কোটি বাঙালির হৃদয়ে তিনি অমর হয়ে আছেন। সূর্য সেন কেবল একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন আন্তর্জাতিক মানের গেরিলা রণকৌশলী, যার বীরত্ব আজও স্বাধীনতাকামী মানুষের অনুপ্রেরণা। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।